হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আজকে আবার একটি গুরুত্বপূর্ণ জিআই অর্থাৎ রিজনিং ক্লাস নিয়ে। তোমরা জানো যে রেলওয়েতে লজিক্যাল রিজনিং এ প্রচুর কিন্তু ওয়েটেজ রয়েছে, অর্থাৎ রেলওয়েতে কিন্তু লজিক্যাল রিজনিং অর্থাৎ স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাসাম্পশন, স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, এই যে 4-5 ধরনের টাইপ, এই 4-5 ধরনের টাইপ কিন্তু পরীক্ষায় আসে। আর যে টাইপগুলোর সঠিক ক্লাস তোমরা বাংলায় খুব কম পেয়ে থাকবে, স্পেশালি রেলের জন্য। তো সেই জন্য আমি লেটেস্ট টিসিএস প্যাটার্ন এবং লেটেস্ট যে তোমাদের রেলওয়েতে যে সমস্ত প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ আজকে সেশন নিয়ে চলে এসেছি। স্টেটমেন্ট অ্যাসাম্পশন অর্থাৎ বিবৃতি এবং অনুমান সম্পর্কে আজকে আমরা ভালো করে জানবো, তাই তোমরা পুরো ক্লাসটাকে খুব সুন্দরভাবে দেখবে। ক্লাস শুরু করার আগে একটাই কথা তোমাদের বলবো, তোমরা জানো যে আমাদের ভিক্টরি এডুকেশনে কিন্তু ফান্ডামেন্টাল একটা ব্যাচ রয়েছে, যেখানে পুরো একদম কমপ্লিট তোমাদের প্রত্যেকটা টপিক করানো হবে। যেমনই তোমাদের সায়েন্সটা আমি করিয়েছি বিগত কয়েক মাস ধরে, সেরকমই একটা ফান্ডামেন্টাল ব্যাচ কিন্তু রয়েছে, যেটা কিছুদিন পরই তোমাদের কিন্তু শুরু হতে চলেছে। এই ফান্ডামেন্টাল ব্যাচে যারা ইনক্লুডেড হতে চাও, বিশেষত টেকনিশিয়ান, গ্রুপ ডি এবং গ্রুপ ডি কে ফোকাস করেই কিন্তু ফান্ডামেন্টাল ব্যাচটা শুরু হবে। ব্যাচের প্রাইস কত থাকবে, ব্যাচের প্রাইস ইত্যাদি ডিটেলস জানার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। কি কি পড়ানো হবে? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ম্যাথ, জিআই, স্ট্যাটিক জিকে, রেলওয়ে স্পেশাল সায়েন্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। ব্যাচ ভ্যালিডিটি থাকবে 6 মান্থস এর কোর্স থাকবে, ভ্যালিডিটি থাকবে 1 ইয়ার। অ্যাপ থাকবে প্রায় 300 টু 400 সার্টিফাইড স্টুডেন্ট রয়েছে, এটা সম্পূর্ণ অনলাইন কোর্স। মক টেস্ট থাকবে, রুটিন অনুযায়ী ক্লাসেস থাকবে, সমস্ত বিষয়ের আধুনিক নোটস পাবে এবং সেই নোটস গুলো তোমরা প্রিন্টেবল ফরম্যাটে পাবে। তো এক্সপ্রেস স্পেশাল যে ব্যাচ, আমাদের এক্সপ্রেস স্পেশাল ব্যাচ, যেখানে তুমি ম্যাথ, জিআই এবং জিকে সবকিছু পাবে। এই এলপি পরীক্ষা যখন হচ্ছে তোমাদের, সেই লগ্নে একটা কথা আমি বলবো যে সোমনাথ স্যারের যে পরিচালিত যে ভিক্টরি এডুকেশন, সেখান থেকে যে সমস্ত স্টুডেন্টরা কিন্তু আজকে পরীক্ষা দিচ্ছে তারা অনেকটাই এগিয়ে রয়েছে, কারণ বাংলায় রেলওয়ে একমাত্র রেলওয়ে চ্যানেল খুবই কিন্তু কম রয়েছে, এবং তার মধ্যে খুবই কম বলতে একটা দুটো রয়েছে, তার মধ্যে আমার যে ইনস্টিটিউট অর্থাৎ ভিক্টরি এডুকেশন, এটা নাম্বার 1, আমি এটা তোমাদের বলতে পারি। তো যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, এই যে নাম্বারটা উপরে দেখতে পাচ্ছ বা নিচ দিয়ে যেটা যাচ্ছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। চলো শুরু করবো আজকের ক্লাস। তো দেখো, স্টেটমেন্ট অ্যাসাম্পশন শুরু করার আগে আমি কয়েকটা কথা তোমাদের বলবো। আগের দিন আমরা যেটা করলাম সেটা হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন, আর আজকে আমরা করব স্টেটমেন্ট অ্যাসাম্পশন, অর্থাৎ অ্যাজিউম করব। অ্যাজিউম মানে কি? অনুমান। অনুমান বা কি আমরা বলতে পারি, পূর্ব ধারণা। অনুমান বলতে পারি বা আমরা বলতে পারি পূর্ব ধারণা। অর্থাৎ মনে করো, স্টেটমেন্ট কনক্লুশন আর স্টেটমেন্ট অ্যাসাম্পশনের মধ্যে কি পার্থক্য রয়েছে আগে সেটা তোমাদের বুঝতে হবে। কারণ এটা আমি দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে দেখেছি যে স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাসাম্পশনের মধ্যে সবাই গুলিয়ে ফেলে, আর গুলিয়ে ফেলার জন্য প্রচুর পরিমাণ ভুল হয়। ঠিক আছে? তো দেখো, স্টেটমেন্ট কনক্লুশন মানে হচ্ছে বিবৃতি এবং সিদ্ধান্ত, অর্থাৎ প্রথমে তোমাকে বিবৃতিটা বলা হবে, সেটা তুমি পড়বে এবং তারপর তুমি সিদ্ধান্ত নেবে। ক্লিয়ার হয়েছে? কিন্তু স্টেটমেন্ট অ্যাজাম্পশন মানে যে অ্যাজাম্পশনস গুলো তোমাকে দেওয়া থাকবে সেটা তোমার মাথায় আগে চলেছে এবং তার কারণে তুমি বিবৃতিটা দিয়েছো। তোমার মাথায় বা তোমার বা যিনি বলছেন, যিনি কথক রয়েছেন, যে কথাটা যিনি বলছেন, কোন একটা সংস্থা হতে পারে, কোন একটা ইন্ডিভিজুয়াল পার্সন হতে পারে, বা তুমি হতে পারো, বা এ বি কে বললো, বা উমুক পার্সন তুমুক পার্সনকে বললো, বা একটা অ্যাডভার্টাইজমেন্ট সংস্থা বললো, বা একটা নিউজ এজেন্সি বললো, বা গভর্নমেন্ট বললো, যে কোনো কিছু হতে পারে। যে বলছে কথাটা, তার মাথায় একটা চিন্তা এসছে বা সে কিছু ধারণা ইমপ্লিমেন্ট করতে চাইছে বা কোনো কিছু সিস্টেমকে চেঞ্জ করতে চাইছে, সেটাতে ধারণা এসছে, যেটাকে আমরা 1, 2 বা 3, তিনটে অ্যাজাম্পশন আকারে পাবো। সেই ধারণাটা তার আগে মাথায় এসছে, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট, অর্থাৎ তার আগে মাথায় চলে এসছে, এবং এইটার উপর ভিত্তি করে আগে তার মাথায় এসছে অ্যাজিউম, আগে তিনি ধরে নিয়েছেন, আগে তিনি অ্যাজিউম করেছেন। মনে করো আমি আমার বাড়ির দেওয়ালে লিখে রেখেছি যে এখানে আবর্জনা ফেলা মানা রয়েছে, এখানে আবর্জনা ফেলানো মানা, এটা লিখে রয়েছে। তার মানে এই যে স্টেটমেন্টটা, এই বিবৃতিটা আমি কখন লিখবো, তার আগে আমার মাথায় কি এসছে? তার আগে আমার মাথায় এসছে বা অ্যাজাম্পশন নাম্বার 1 এ বলতে পারি, এখানে এখানে অনেকেই আবর্জনা ফেলে। ইয়েস স্যার, তাহলে ডেফিনেটলি এটা রাইট। এখানে অনেকে আবর্জনা ফেলে, আরে ওখানে এখানে অনেকে আবর্জনা ফেলে বলেই তো এটা আমার মাথায় আছে, বলেই না আমি দেওয়ালে লিখে রেখেছি যে এখানে আবর্জনা ফেলিবেন না।
তার মানে আমার মাথায় এটা এসেছে যে এখানে অনেকে আবর্জনা ফেলে, এক্স্যাক্টলি সেই কারণে আমি বলেছি যে এখানে আবর্জনা ফেলা মানা। যদি এখানে কেউ আবর্জনা না ফেলতো তাহলে কি আমার মাথায় কখনোই এটা আসতো যে এখানে আবর্জনা ফেলা মানা, এই স্টেটমেন্টটাকে আমি আমার দেওয়ালে লিখতাম না। তার মানে ডেফিনেটলি এখানে অনেকেই আবর্জনা ফেলে। ইয়েস অর নো? তুমি বলবে ইয়েস স্যার। তার মানে কি, অ্যাজাম্পশন মানে হচ্ছে আমাদের মাথায় পূর্ব ধারণা এসছে এবং সেই ধারণার ভিত্তিতে আমরা একটা কথা বলছি, সেটা হচ্ছে বিবৃতি। আর তার আগে আমার মাথায় মানে আমি না, এখানে এটা আমি হতে পারি, এবিসি হতে পারে, থার্ড পার্সন হতে পারে, যিনি বলছেন তিনি হতে পারে। দেখো এখানে কয়েকটা ডিসক্লেইমার আমি তোমাদের দেবো। প্রথম কথা, অনুমান যদি করারই হয় সে তো আমরা যা কিছু অনুমান করতে পারি। তিনটে যে অ্যাজাম্পশন দেওয়া থাকবে, তিনটে অ্যাজাম্পশনই আমাকে ঠিক বলে মনে হবে, কিন্তু আমাকে এটা ধারণা করতে হবে ম্যাক্সিমাম পসিবল কেসে যিনি এই কথাটা লিখেছেন তিনি কোন অনুমানের ভিত্তিতে কথাটা লিখতে পারেন, তার রেসপেক্টে তোমাকে ভাবতে হবে। তুমি তোমার রেসপেক্টে ভাবলে হবে না, তার রেসপেক্টে, এই বিবৃতিটার জায়গায় তোমাকে তার রেসপেক্টে বসে ভাবতে হবে। অনেকে দেখি এটা বলে যে তুমি তোমার মতো করে ভাবো, না আমি আমার মতো করে ভাবলে হবে না। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে পরীক্ষক জিনিসটাকে নিয়ে একরকম ভাবে আর আমরা স্টুডেন্ট বা শিক্ষকরা ওটাকে নিয়ে একরকম ভাবে ভাবি এবং সেটা ম্যাচ হয় না। সেটা খুব রেয়ার কেস, কিন্তু 90% কেসে, মানে 90 to 95% কেসে কিন্তু এগুলো কিন্তু মানে একদম ম্যাচ হয় এবং সঠিকটা করতে পারবে। তো কিভাবে একদম 99% তোমরা সঠিক করবে, আজকের এই প্রশ্নগুলো খুব ভালো ভালো প্রশ্ন, একদম লেটেস্ট 2022-এ যে প্রশ্নগুলো এসেছে একটু বড় আকারের, সেগুলো আমি আলোচনা করবো, তোমরা শোনো। তাহলে জিনিসটা প্রথম বুঝতে পেরেছো, অ্যাজাম্পশন মানে হচ্ছে পূর্ব ধারণা, আর স্টেটমেন্ট মানে হচ্ছে পূর্ব ধারণা থেকে যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে বিবৃতি। ক্লিয়ার? প্রথম প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে, একদম ফার্স্ট কোশ্চেন বলছে, দেখো বিবৃতি বলছে যে উৎসবের মরশুমে যাত্রীদের বর্ধিত চাহিদা পূরণের জন্য চেন্নাই থেকে পাটনা পর্যন্ত একটি নতুন হলিডে স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এটি সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের সমস্ত বুধবার চলবে। প্রথম কথা হচ্ছে স্টেটমেন্টটা ভালো করে পড়বে। তাহলে উৎসবের মরশুমে যাত্রীদের বর্ধিত চাহিদা পূরণের জন্য চেন্নাই থেকে পাটনা পর্যন্ত একটি নতুন হলিডে স্পেশাল ট্রেন চালু করা হয়েছে এবং এটি সেপ্টেম্বর অক্টোবর মাসের সমস্ত বুধবার চলবে। তো এটা কে চালু করেছে? নিশ্চয়ই এটা রেলওয়ে চালু করেছে। তাহলে যদি রেলওয়ে চালু করে তার মানে রেলওয়ে ডিপার্টমেন্টের মাথায় অনুমান কি কি এসছে যার ফলে তিনি এটা চালু করেছেন বা তারা এই স্টেটমেন্টটা দিয়েছেন। ভালো করে বোঝো, রেলওয়ে ডিপার্টমেন্টের হয়ে তোমাকে ভাবতে হবে। তুমি তো ট্রেন চালু করোনি, রেলওয়ে ডিপার্টমেন্ট চালু করে, তাহলে রেলওয়ে ডিপার্টমেন্টে কিছু একটা অ্যাজিউম করেছে, সেই অ্যাজিউমের ভিত্তিতে তারা এটা করেছে যে সেপ্টেম্বর অক্টোবর মাসের সমস্ত বুধবার চলবে যাত্রীদের বর্ধিত চাহিদা পূরণের জন্য। কিছু কি কি পয়েন্ট রয়েছে, কি পয়েন্ট গুলোকে একটু হাইলাইট করবে, যেমন বর্ধিত চাহিদা, সেপ্টেম্বর অক্টোবর মাস, সমস্ত বুধবার চলবে, এইগুলো। এইবার তুমি অনুমানটা দেখো, অনুমান মানে রেলওয়ে বোর্ড যে অনুমানের ভিত্তিতে এই বিবৃতিটা দিয়েছে বা যে অনুমানের ভিত্তিতে ট্রেনটা চালু করেছে। তো প্রথম বলছে সেপ্টেম্বর অক্টোবর মাসে চেন্নাই থেকে পাটনা ভ্রমণে আরো বেশি লোক আশা করা হচ্ছে। ডেফিনেটলি ঠিক রয়েছে। কেন বলবে স্যার কেন? কারণ প্রথম কথা দেখো, সেপ্টেম্বর অক্টোবর মাস এখানেও মেনশন রয়েছে, সেপ্টেম্বর অক্টোবর মাস এখানেও মেনশন রয়েছে। আমি বলেছি কি পয়েন্ট, যখন বিবৃতি এবং আমাদের যে অ্যাজাম্পশন থাকবে কি পয়েন্ট গুলো ম্যাচ করাতে হয়। তার মানে কি সেপ্টেম্বর অক্টোবর মাসে চেন্নাই থেকে পাটনা ভ্রমণে রেলওয়ে বেশি লোক আশা করেছে, তাই তো এটা আশা করেছে বলেই তো তারা স্টেটমেন্ট দিয়েছে যে উৎসবের মৌসুমে তারা চেন্নাই থেকে পাটনা পর্যন্ত বেশি ট্রেন চালাবে। যদি এটা কখনো আশা না করতো রেলওয়ে বোর্ড যে এখানে কম লোক থাকবে, তখন কি তারা এটা চালু করতো? তখন কি তারা স্পেশাল ট্রেন চালু করতো না? তারা অনুমান করেছে, সেটা হবে কি হবে না বা বাস্তবে কি হবে সেটা আমি বলবো না, আমি অ্যাজিউম কি করেছি। মনে করো আমি তোমাদের লাইভ ক্লাস নিচ্ছি, তোমাদের রিজনিং ক্লাস নিচ্ছি, তার মানে আমি অ্যাজিউম করেছি যে তোমাদের ক্লাসটা চাহিদা রয়েছে বা তোমরা বেশি করে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। বাস্তবে কি হচ্ছে সেটা আলাদা, বাস্তবে দেখা গেল এই ক্লাসটা আমার রিচ পেলো না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি কি অ্যাজিউম করে ক্লাসটা তোমাদের দিয়েছি, সেই অ্যাজিউমটা তোমাকে ভাবতে হবে, অ্যাজাম্পশনটা তোমাকে ভাবতে হবে। এখানে রেলওয়ে বোর্ড কি অ্যাজিউম করে তোমাদের দিয়েছে সেটা তোমাকে ভাবতে হবে। আগের ক্লাসের মতো আমি আবার বলছি যে ক্লাসটা একটু লেন্দি হবে, কিন্তু কনসেপ্ট তোমরা ভরে ভরে পাবে, একটা প্রশ্নের মধ্যে কোনো রকম ডাউট তোমরা থাকবে। ঠিক আছে? তার মানে এই যে আমাদের অনুমানটা দিয়েছে, অ্যাজাম্পশনটা দিয়েছে, একদম সঠিক। দেখো তারপরে 2 নম্বর বলছে চেন্নাই থেকে পাটনা পর্যন্ত বিদ্যমান ট্রেনগুলি বাতিল করা হয়েছে। না, এটা হবে না। কেন? কারণ আমাকে কোনোভাবে আমার মাথায় আসেনি যে ট্রেন বাতিল সংক্রান্ত কোনো বিষয় বা ট্রেন বাতিল করা হচ্ছে বা ইত্যাদি কোনো বিষয় কিন্তু এখানে অ্যাজিউম নেই। অ্যাজিউম কি করবে এবং
এই বিবৃতি দেওয়ার পেছনে অ্যাজাম্পশনটা কি রয়েছে? যদি এখানে একটা লাইন থাকতো সমস্ত বুধবার চলে এবং যার ফলে ওই রুটের কিছু ট্রেন এফেক্টেড হতে পারে, এরকম একটা স্টেটমেন্ট তোমাকে দেওয়া থাকতো, তখন আমার মাথায় এটা আসতো, নিশ্চয়ই এসেছিল, যার ফলে আমি ওই স্টেটমেন্টটা দিয়েছি যে হ্যাঁ স্পেশাল ট্রেন চালাতে গেলে কিছু ট্রেন আমার বাতিল করা হবে। কিন্তু সেই রকমের কোনো বিবৃতি আমি দিইনি। যেহেতু সেই রকমের কোনো বিবৃতি আমি দিইনি, তার মানে ওই ধরনের কোনো অনুমান আমার মাথায় আসেনি। ওই ধরনের কোনো অনুমান আমার মাথায় আসেনি। বোঝা গেছে কি? বোঝা গেছে কি? যদি বোঝা যায় ক্লাসটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বাংলায় সমস্ত কনসেপ্ট ভরে ভরে পাবে, কনসেপচুয়াল ক্লাস পাবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ক্লিয়ার হয়েছে? যাদের বোঝা যাবে না, যেটা বোঝা যাবে না, কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি কমেন্ট বক্সে রিপ্লাই দেবো। অনেকের অনেক কোশ্চেন ডিফার করতে পারে, কারণ এগুলো এক এক রকম লজিক কাজে লাগে। যেটা তোমরা ডাউট হবে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের ডাউট সলভ করব। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। ভালো করে পড়বে, যাদের বাংলা বুঝতে অসুবিধা হবে ইংলিশটা দেওয়া রয়েছে, যাদের ইংলিশ বুঝতে অসুবিধা হবে বাংলাটা দেবে। দেখো, আমরা যদি এই সপ্তাহের শেষের আগে সমস্ত স্থানীয় সংবাদপত্রে আমাদের নাটকের প্রচার করি, তাহলে আমরা এই সপ্তাহান্তে আমাদের নাটকের জন্য আরো টিকিট বিক্রি করব ডি শহরের নাটকের পরিচালক। তাহলে ডি একটা শহর রয়েছে বা ডি একটা টাউন রয়েছে, ওই শহরের যে নাটকের যে পরিচালক বা ডিরেক্টর, তিনি কি বললেন না, তারা যদি মানে তার, তিনি এই বিবৃতিটা দিয়েছেন, তার অ্যাজাম্পশন কি, তার অ্যাজাম্পশন কি, আমার অ্যাজাম্পশন নয়, তার অ্যাজাম্পশন কি হতে পারে, সেটার ভিত্তিতে আমরা এই যে অ্যাজাম্পশন গুলো দেখবো। তো তিনি বলছেন আমরা যদি এই সপ্তাহের শেষে, কি পয়েন্টগুলো ডিনোট করা আছে, এই সপ্তাহের শেষে এই সপ্তাহান্তে আমাদের নাটকের আরো টিকিট বিক্রি করব, এইগুলো একটু আদ্রু তোমরা গোল করে নেবে, কারণ সপ্তাহের শেষে বা টিকিট বিক্রি হবে, এইগুলো কি পয়েন্ট হতে পারে, মানে মেন পয়েন্ট। ঠিক আছে? অনুমান কি করছে দেখো, অনুমান করছেন সিটিডি এর সংবাদপত্র সংস্থাগুলি বিজ্ঞাপন চূড়ান্ত করতে বা বিজ্ঞাপন ফাইনালাইজ করতে এবং সেগুলি প্রকাশ করতে এক সপ্তাহেরও কম সময় নেয়। ভালো করে বোঝো, আমরা যদি এই সপ্তাহের শেষের আগে সমস্ত স্থানীয় সংবাদপত্রে আমাদের নাটকের প্রচার করি, মনে করো সপ্তাহ শুরু হয়েছে, তার আগে আমি অ্যাড দিতে গেলাম, এবং অ্যাড দিতে গেলে তারা ফাইনালাইজ করে অ্যাডটা সেই উইকের আগেই ছাপছে, এটা তার অনুমান রয়েছে। কেন অনুমান রয়েছে? কারণ তিনি বলছেন এই কথাটা যে সংবাদপত্রে আমাদের নাটকের প্রচার করি, তাহলে আমরা এই সপ্তাহান্তে আমাদের নাটকের জন্য আরো টিকিট বিক্রি করব। তার মানে ডেফিনেটলি তারা যদি ওই সপ্তাহে অ্যাডভার্টাইজমেন্ট দিতে যায়, তাহলে সংবাদপত্র সংস্থাগুলি তারা কিন্তু এই সপ্তাহটা শেষ হওয়ার আগেই কিন্তু তারা তাদের অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করবে, এবং অ্যাডভার্টাইজমেন্টটা যেহেতু পাবলিশ করবে, তার জন্য তারা এই সপ্তাহের শেষেই তারা কিন্তু টিকিট বিক্রি বেশি করে করতে পারে। তার মানে ডেফিনেটলি তারা এটা অ্যাজিউম করে নিচ্ছেন, তারা ইন দ্য সেন্স নাটকের পরিচালক এটা অ্যাজিউম করে নিচ্ছেন যে যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি রয়েছে তারা কিন্তু ওই সপ্তাহের আগেই ওটা পাবলিশ করবে, যার ফলে তারা সপ্তাহের শেষে কিন্তু বেশি টিকিট বিক্রি করতে পারবেন। এটা অ্যাজিউম কে করছে? ডি শহরের নাটকের পরিচালক। তার মানে ডেফিনেটলি অপশন অ্যাজাম্পশন নাম্বার 1টা আমি সঠিক বলবো, তার কারণ ডি সংবাদপত্র, সিটিডি এর সংবাদপত্র সংস্থাগুলি বিজ্ঞাপন চূড়ান্ত করতে এবং সেগুলো প্রকাশ করতে এক সপ্তাহেরও কম সময় নেয়, এটা ডি ডি শহরের যে নাটক পরিচালক অ্যাজিউম করেছে বলেই তিনি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছে, যার জন্য তার যাতে সপ্তাহের শেষে তার টিকিটটা বেশি বিক্রি। ক্লিয়ার হয়েছে কি? ইয়েস স্যার। 2 নম্বর অ্যাজাম্পশন বলছে সিটিডি তে সংবাদপত্র সংস্থাগুলি বিজ্ঞাপনে চূড়ান্ত করতে এবং সেগুলি প্রকাশ করতে এক সপ্তাহের কম সময় নেয় না। যদি এক সপ্তাহের কম সময় না নেয়, মানে পুরো কন্ট্রাডিক্ট হচ্ছে। দেখো, মনে রাখবে আমি একটা অ্যাজাম্পশনকে সঠিক করলাম, ওইটার পুরো বিপরীত একটা অ্যাজাম্পশন বলছে, তাহলে আমি যে যার ভিত্তিতে ওটা সঠিক করলাম প্রথম অ্যাজাম্পশনটা, যদি পুরোপুরি কন্ট্রাডিক্ট করে সেকেন্ড অ্যাজাম্পশনটা, তাহলে ডেফিনেটলি এটা রং হবে, ডেফিনেটলি রং হবে। এখানে বলেছে যে এক সপ্তাহের কম সময় নেয় না, অর্থাৎ এক সপ্তাহের বেশি সময় নেয়। কিন্তু এক সপ্তাহ যদি বেশি সময় নিত, তাহলে সপ্তাহান্তে ওরা টিকিট কি করে বিক্রি করবে? তাহলে এখানে তো বলতে হতো আমরা যদি এই সপ্তাহে বিজ্ঞাপন দিই, তাহলে এই মাসের শেষে, ভালো করে বুঝবে, আমরা যদি এই সপ্তাহের শেষে এই সপ্তাহে বিজ্ঞাপন দিই, তাহলে এই মাসের শেষে আমাদের টিকিট প্রচুর বিক্রি হতো। তখন আমরা বুঝে যেতাম যে হ্যাঁ, তাহলে কিন্তু এই সপ্তাহের শেষে কিন্তু তারা হয়তো পাবলিশ করতে পারছে। ক্লিয়ার করতে পেরেছি? তার মানে আমরা বলবো অনলি ওয়ান ক্যান বি অ্যাজিউমড। এই অপশনস গুলো কি হয়ে যাবে? অপশন নাম্বার 1, অনলি ওয়ান ক্যান বি অ্যাজিউমড। দেখো তোমাদের একদম লেটেস্ট 2022 এরকম প্রশ্ন, একদম লেটেস্ট প্রশ্ন বাংলায় কেউ করেছে কিনা, হিন্দিতে হয়তো কতিপয় চ্যানেল করিয়েছে, বাংলায় কেউ করেছে কিনা আমার ডাউট রয়েছে, আশা করি কেউ করায়। পরবর্তীতে চলে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, বিবৃতি বলছে রাস্তার ভুল সাইডে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটবে। ভালো করে বুঝবে বিবৃতিটা।
রাস্তার ভুল সাইডে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটবে, এটুকু শুধু বিবৃতিতে বলা রয়েছে। ড্রাইভিং অন দ্য রং সাইড অফ দ্য রোড উইল লিড টু অ্যাক্সিডেন্ট। তাহলে এই যে কথাটা একজন পার্সন মনে করো বলেছে, তাহলে তার অ্যাজিউমটা কি? ধীর গতিতে গাড়ি চালানো দুর্ঘটনা এড়াবে। এখানে দেখো একটা জিনিস দেখো ভালো করে, এখানে ভুল সাইডে গাড়ি চালানোর কথা বলা হয়েছে, ভালো করে বুঝবে এই কি টার্মগুলো নেবে। আর এখানে ধীর গতির কথা বলে, দুটো স্টেটমেন্ট, মানে একটা অ্যাজাম্পশনের যে কথা মানে কি পয়েন্টটা আর স্টেটমেন্টের যে কি পয়েন্টটা, দুটো কিন্তু আলাদা, অর্থাৎ কন্ট্রাডিক্ট করছে একে অপরের সাথে। এখানে বলা হয়েছে ভুল সাইডের কথা, এখানে বলা হয়েছে ধীর গতির কথা। আমি ধীর গতির কথা মাথায় আসলে ভুল সাইডের কথা কেন বলবো? তাহলে আমি ধীর গতির কথা বলবো যে রাস্তায় ওভার স্পিডিং এর কারণে দুর্ঘটনা ঘটছে, ফলে তুমি যদি স্লো করে গাড়ি চালাও তোমার দুর্ঘটনা কমবে। তুমি বলিনি, আমি বলেছি ভুল সাইডে, ভুল সাইডের কথা বলি, ঠিক আছে। নেক্সট দেখো ভালো করে বুঝবে, ট্রাফিক নিয়ম মেনে চললে সড়ক দুর্ঘটনা মুক্ত থাকে। এই যে ভুল সাইডে যখন তুমি গাড়ি চালাচ্ছ, ভুল সাইডে গাড়ি যখন তুমি চালাচ্ছ, তখন তুমি ট্রাফিক নিয়ম মানছো না। তার মানে তোমাকে ভুল সাইডে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটবে, তার মানে ট্রাফিক নিয়ম মেনে চললে দুর্ঘটনা মুক্ত থাকবে, এটাই তার মাথায় এসেছে। এবং এটা তার মাথায় এসেছে বলেই তিনি বলছেন যে ভুল সাইডে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটবে। অর্থাৎ তুমি যদি ট্রাফিক নিয়ম মেনে চলো তাহলে তুমি ঠিক সাইডে গাড়ি চালাবে। অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলার কথাটা তার মাথায় এসছে, অ্যাজিউম করে নিয়েছেন, তাই তিনি এই বিবৃতি দিচ্ছেন রাস্তার ভুল সাইডে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটবে। অর্থাৎ আমরা 2 নম্বরটাকে ঠিক বলবো, অর্থাৎ অনলি অ্যাজাম্পশন 2 হচ্ছে ইমপ্লিসিট। বোঝা গেছে কি? ধীর গতির কথা কিন্তু এখানে বলা হয়নি, এখানে ভুল সাইডের কথা বলা আছে। আর সাইডটাও কিন্তু ট্রাফিক নিয়মের মধ্যেই পড়ছে, ব্রড সেন্সে পড়ছে। যেহেতু এটা ব্রড সেন্সে পড়ছে তাই কিন্তু আমরা মানে 2 নম্বরটাকে আমরা ঠিক করি। কথা বোঝা গেছে কি? কথা বোঝা গেছে কি? তুমি বলবে ইয়েস। নেক্সট দেখো 4 নম্বরে চলে এসেছি, ভালো করে বুঝবে। যেহেতু মুভি এক্স তার প্রচারে 3.6 কোটি টাকা খরচ করেছে, মুভি একটা এক্স রয়েছে, সেই মুভিটা কি করছে না তার প্রচারে 3.6 কোটি খরচ করেছে, 3.6 কোটি টাকা খরচ করেছে। যেখানে মুভি আর মানে হচ্ছে আর, হ্যাঁ, আর একটা মুভি আর মুভি এক্স আর একটা মুভি, যেখানে মুভি আর মাত্র 1.3 কোটি খরচ করে, তাই মুভি এক্স অবশ্যই বক্স অফিসে আরো বেশি আয় করে নেবে। এটা মনে করো একটা পার্সন মনে করছে যে মুভি এক্স যেহেতু প্রচারে 3.6 কোটি টাকা খরচ করেছে, বেশি টাকা খরচ করছে, সেটা বক্স অফিসে একটু বেশি আয় করবে মুভি এক্সটা। এবার অনুমান কি কি বলছে দেখো। ফার্স্ট অনুমান বলছে একটি সিনেমা যেটির প্রচারে 1 কোটির কম খরচ করে তা বক্স অফিসে ভালো করতে পারে না। এটা কি কখনো তার অ্যাজাম্পশনে এলে তিনি এই কথাটা বলতে পারবেন? এই কথাটা বলবেন যে 1 কোটির কম খরচ করলে বক্স অফিসে ভালো করতে পারে না, সেটা কোনোভাবেই তিনি কিন্তু বিবৃতিতে তা জারি করেনি। ফলে তার মাথায় এটা কখনোই আসে না যে 1 কোটির কম খরচ করে তা বক্স অফিসে ভালো করতে পারে না। তিনি কম্পেয়ার করেছেন, তিনি কখনো একটা জেনারেল সেন্সে বলেননি। তাহলে এইটা কিন্তু আমি সঠিক বলবো না। আর এখানে কিন্তু 1 কোটির কমও বলা নেই, দেখো 1.3 3.6 ডেটাটাও কিন্তু এখানে ভুল রয়েছে। ডেটার ক্ষেত্রেও ডেটাটাও তোমরা ম্যাচ করে দেখবে, এখানে কিন্তু 1.3 রয়েছে, এখানে 3.6 রয়েছে। এখানে বলেছে 1 কোটির কম, এখানে বলেছে 1 কোটির কম, মানে এটারও নিচে নেমে যাচ্ছে, তো তার কথা তো এখানে বলা হয়নি। তার মানে তিনি 1 কোটির কমের যে ছবিগুলোর কথা তিনি অ্যাজিউম করেননি, ওরা তার সম্পর্কে তাই কোনো কথা বলেননি, কিন্তু আমার এখানে অ্যাজাম্পশনে এটা দিয়ে দেওয়া রয়েছে, তার মানে এটা ভুল হবে। বোঝা গেছে? নেক্সট দেখো, মুভি এক্স মুভি আর এর থেকে বেশি পুরস্কার জিততে পারে, পুরস্কারের কথা এখানে কখনোই তিনি অনুমান করেননি। যদি অনুমান করতেন তাহলে এখানে তিনি একটা স্টেটমেন্ট জারি করতেন। আমার কথা হচ্ছে স্টেটমেন্টের ভিত্তিতে আমার অ্যাজাম্পশন কি রয়েছে, আমি পরে ভেবেছি, আমি আগে ভেবেছি, ওসব বাদ দাও। আমি একটা স্টেটমেন্ট প্রেজেন্টলি বলেছি, সেই স্টেটমেন্টের ভিত্তিতে আমার কি অ্যাজাম্পশন হচ্ছে সেটা আমাকে বলতে হবে। বাস্তবে কি হবে, আগে কি হবে, পরে কি হবে, আগে কি ভাবতে পারি, পরে কি ভাবতে পারি, ওসব বাদ। আমি যখনই ওই স্টেটমেন্টটা বললাম সেই মুহূর্তে আমার মাথায় কি চলেছে বা পূর্ব ধারণা কি হয়েছে সেইটার ভিত্তিতে সেটা আমাকে বলতে হবে। অর্থাৎ মুভি এক্স মুভি আর এর চেয়ে বেশি পুরস্কার জিততে পারে এটা কখনোই আমি ভাবিনি। আমি বলেছি বেশি আয় করবে। সবসময় আয় বেশি করলে যে বেশি পুরস্কার জিততে হবে বা পুরস্কারের সম্পর্কে কোনো কথাই আমার কিন্তু এখানে বিবৃতিতে আসে, তো এটাও হবে না। অর্থাৎ নেইদার কোনোটাই কিন্তু এখানে আমরা ইমপ্লিসিট দেখতে পাচ্ছি না। তারা কি বলবো, অপশন নাম্বার ডি, নেইদার 1 nor 2 উইল বি অ্যাজিউম বা ক্যান বি। গ্রুপ ডি 30/8/2022। আমার কথা বোঝা গেছে কি? আমার কথা বোঝা গেছে কি? প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে কি? এই স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন পরপর আমি প্রত্যেকটা ক্লাস নেব, আরো বেশি করে দরকার পড়লে ক্লাস নিয়ে আসবো, যাতে
এতটুকু ডাউট তোমাদের মাথার মধ্যে। পরীক্ষা হলে বসে কিন্তু এগুলো ভাবতে গেলে ভুল হয়ে যায়, তাই আগে থেকে প্র্যাকটিস করো যাতে পরীক্ষা হলে ভুলটা না হয়। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, দেখি কি বলে। সবুজ ডাস্টবিনে কাচের বোতল ফেলবেন না, যা অন্যান্য পুনর্ব্যবহার যোগ্য বর্জ্য আইটেমগুলির জন্য। ভালো করে বোঝো, সবুজ ডাস্টবিনে বলছে কাচের বোতলটা ফেলবেন না, কারণ সবুজ ডাস্টবিনটা হচ্ছে অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আইটেমগুলির জন্য রয়েছে। ঠিক আছে, এবার দেখো, তার মানে যিনি বিবৃতিটা বলছেন তার মাথায় কোথাও না কোথাও এটা চলছে যে সবুজ ডাস্টবিনটা কাঁচের বোতলের জন্য না। তাহলে যদি সবুজ ডাস্টবিনটা কাঁচের বোতলের জন্য হতো, তাহলে তিনি উল্টোটা বলতেন, বলতেন যে সবুজ ডাস্টবিনে তুমি কাঁচের বোতলটা ফেলো। তখন আমরা বুঝতাম যে হ্যাঁ, কাঁচের বোতলটা সবুজ ডাস্টবিন বা সবুজ কালারের যে ডাস্টবিন সেখানে ফেলার জন্য। কিন্তু এখানে তিনি বলেছেন যে সবুজ ডাস্টবিনে কাঁচের বোতল ফেলবেন না, কাঁচের বোতল ফেলবেন না। এই কি পয়েন্টগুলোকে আগে ডাক দাও, আমি প্রত্যেকটা বলে যাচ্ছি যাতে পরীক্ষা হলে তোমাদের একদম সুবিধা হয়। যা অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আইটেমগুলির জন্য, তার মানে কি, এটাও আমরা বুঝতে পারছি যে সবুজ ডাস্টবিনটা পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আইটেমের জন্য। প্রথম অনুমান বা অ্যাজিউম তিনি কি করেছেন বা তার অ্যাজাম্পশনস কি সেটা দেখি। কাঁচের বোতল সংগ্রহের জন্য ডাস্টবিনগুলি অন্যান্য পুনর্ব্যবহার জিনিসগুলি সংগ্রহ করতে ব্যবহৃত ডাস্টবিনের চেয়ে আলাদা রঙের হয়। একদম ঠিক। আর যেহেতু অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য জিনিসগুলি সংগ্রহ করার থেকে ডাস্টবিনের যে কালার, সেটা যেহেতু কাঁচের বোতল সংগ্রহের জন্য ডাস্টবিনের কালার থেকে আলাদা, তাই তিনি কাঁচের বোতলটাকে সবুজ ডাস্টবিনে ফেলতে মানা করছেন। এটা একদম সঠিক রয়েছে। পুনর্ব্যবহার বর্জ্যের সাথে কাঁচের বোতল ফেলতে হবে, এটা তো পুরোপুরি কন্ট্রাডিক্ট করছে। পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের সাথে কাঁচের বোতল ফেলতে হবে, এটা তো পুরোপুরি কন্ট্রাডিক্ট করছেন। কারণ বলেছে সবুজ ডাস্টবিনে কাঁচের বোতল ফেলবেন না, যা অন্যান্য পুনর্ব্যবহার বর্জ্য আইটেমগুলির জন্য। তো পুনর্ব্যবহারগুলি বর্জ্যের সাথে কাঁচের বোতল ফেলতে হবে, দুটো আলাদা আলাদা কোন, ওখানে বলছে না আর এখানে বলছে ফেলতে হবে, দুটো তো আলাদা আলাদা। যদি ফেলতে হতো তাহলে তিনি কখনো এই বিবৃতিটা বলতেন না। তার মাথায় এসেছে কি, যে সবুজ রঙের ডাস্টবিনটা আলাদা, কাঁচের বোতল ফেলা। ঠিক আছে, 2 নম্বরটাকে আমি কেটে দেব। অনেক সময় মনে রাখবে, বাস্তবে একটা জিনিস হচ্ছে, ভালো করে বুঝে নাও, বাস্তবে একটা জিনিস হচ্ছে কিন্তু যিনি বিবৃতিটা দিচ্ছেন তিনি একরকম বলছেন। তাহলে ওই বিবৃতির রেসপেক্ট তার মাথায় কি এসেছে, তার অনুমান কি হয়েছে, সেটাই আমাকে বলতে হবে। বাস্তবের দিকে আমি অত নজর দেব না। ঠিক আছে, বিবৃতিকে খেয়াল করব এবং বিবৃতির রেসপেক্টে যিনি এই কথাটা বলছেন কথক, তার মাথায় কি আসতে পারে সেটা আমি দেব। তাহলে এখানে কি হবে, অনলি ওয়ান ইমপ্লিসিট, অপশন নাম্বার ডি, অনলি ওয়ান ইমপ্লিসিট। চলো 6 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। প্রত্যেকটা প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পারছো এবং ভালো করে দেখতে পাচ্ছ। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো। বলছে প্রবন্ধ লেখা একটা শিল্প, এসে রাইটিং ইজ এন আর্ট। প্রবন্ধ লেখা হচ্ছে একটা শিল্প। আমি প্রত্যেকটাতে কি পয়েন্ট দিলাম, শিল্পটাতে কি পয়েন্ট দিলাম, গোল করলাম। এটি একটি ভালো প্রবন্ধ লিখতে সক্ষম হওয়ার জন্য বিষয় বোঝার পাশাপাশি ভাষার উপর একটি কমান্ড প্রয়োজন। অর্থাৎ ভালো যদি প্রবন্ধ লিখতে চাই তাহলে বিষয়টাকে তো বুঝতে হবে, একটা বিষয়কে বুঝতে হবে যে কোন বিষয়ের উপর প্রবন্ধ লিখতে দিয়েছে, এবং সেটা বুঝে আমরা কি করব, সেটা বুঝে আমরা জিনিসটাকে লিখবো। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে যিনি এই কথাটা বলছেন তিনি এটুকু মানে অ্যাজিউম করে বলছেন, কি অ্যাজিউম করেছেন সেটা আমরা দেখি। বিষয়ের ওপর সম্পূর্ণ আয়ত্ত ছাড়া প্রবন্ধ লেখা যায় না। ভালো করে একটা কথা বলো, একটা জিনিস বুঝবে, এখানে একটাই কি টার্মের জন্য আমি এই অনুমানটাকে কি করব, ডিনাই করব। কেন? এই যে কথা সম্পূর্ণ আয়ত্ত বলেছে, ভাই এখানে সম্পূর্ণ আয়ত্তর কথাটা কখনো বলেনি। এখানে বলেছে বিষয়টি বোঝার পাশাপাশি ভাষার উপর কমান্ড প্রয়োজন। তার মানে আমাকে বিষয়টা বুঝতে হবে, কখনো বলেনি বিরাট একটা আয়ত্ত থাকতে হবে। এই যে দেখো, এসে এই যে ইংলিশ টার্মটাও দেখে রাখো, এসে ক্যান নট বি রিটেন উইথাউট কমপ্লিট মাস্টারি ওভার দ্য সাবজেক্ট। কমপ্লিট মাস্টারি মানে কি বলতে চাইছে, মানে তুমি যে সাবজেক্টটা এসে লিখতে চাইছো তার উপর ডিটেলস তোমার একটা মাস্টারি থাকতে হবে। কিন্তু বিবৃতিতে যিনি এই কথাটা বলছেন তিনি কি বলছেন, যে আমাকে জাস্ট আমার ল্যাঙ্গুয়েজের উপর কমান্ড থাকতে হবে এবং বিষয়টি বোঝার জন্য সক্ষম হতে হবে, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। একটা আন্ডারস্ট্যান্ডিং আর কমপ্লিট মাস্টারি দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি পলিটি পড়ে পলিটি বুঝলাম এবং পলিটি তোমাদের বোঝালাম, বা পলিটির উপর একটা স্পেশাল টপিকের উপর প্রবন্ধ লিখলাম। আবার মাস্টারি মানে কি হতে হবে, মাস্টারি মানে পলিটিতে তাকে একটা বিরাট কোনো ডিগ্রি করে আসতে হবে বা বিরাট প্রফেসর হতে হবে, তাহলেই তিনি ওটা প্রবন্ধ লিখতে পারে। দুটো তো আলাদা। একটা জিনিস হচ্ছে বুঝে একটা আন্ডারস্ট্যান্ডিং, আর একটা হচ্ছে কমপ্লিট মাস্টারি।
তিনি এটা এজাম্পশন করলেন, এই কথাটা বলবে কেন? বিবৃতি তো এটা বলবেন না। এটা আমি কি করব? সম্পূর্ণ ভুল করব। এটা কি করব? সম্পূর্ণ ভুল করব। নেক্সট বলছে দেখো, ভাষার উপর ভালো কমান্ড যে কেউ একটি ভালো প্রবন্ধ লিখতে পারে। এখানে একটা জিনিসের জন্য শুধুমাত্র আমি এটাকে বাদ দেব, অর্থাৎ নেইদার অ্যাজাম্পশন 1 and 2 কমপ্লিট করবে একটাই কারণে। এখানে কি বলেছে? একটি ভালো প্রবন্ধ লেখার জন্য বিষয় বোঝার পাশাপাশি বলেছে, বিষয় বোঝার পাশাপাশি, অর্থাৎ দুটো কন্ডিশন এখানে অ্যাপ্লাই হয়েছে, ভালো করে বুঝবে। ভাষার উপর একটি কমান্ড, দুটো কন্ডিশন যিনি এটা বলছেন তিনি দিয়েছেন কি কি না, বিষয় বোঝার পাশাপাশি ভাষার উপর কমান্ড দরকার। কিন্তু এখানে বলেছে যে ভাষার উপর ভালো কমান্ড সহ যে কেউ, তার মানে শুধু ভাষার উপর কমান্ড থাকলে তুমি প্রবন্ধ লিখতে পারবে না, এটা বিবৃতিতে বলা রয়েছে। অর্থাৎ তিনি অ্যাজিউম এটা করছেন যে ভাষাও বুঝতে হবে, মানে ভাষার উপরও কমান্ড থাকতে হবে, প্লাস বিষয়টাও বুঝতে হবে। শুধু ভাষার উপর কমান্ড থাকলো আর আমি একটা বিষয় বুঝলাম না, এটা আমি কিন্তু লিখতে পারবো না। এটা কে মনে করছে? এটা মনে করছে যিনি কথক, এবং মনে করছে বলে এখানে তিনি দুটো কন্ডিশন লাগিয়েছে, কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন নাম্বার 2। যদি এই দুটো কন্ডিশন এখানে লেখা থাকতো দেন আমি ঠিক করতাম, কিন্তু শুধু এখানে বলেছে ভাষার উপর একটি ভালো কমান্ড সহ। তাহলে শুধু যেহেতু বলেছে ভাষার উপর ভালো কমান্ড, তাই এটাকে আমি রং করব, এটাকে আমি রং করব। আমার কথা বোঝা গেছে কি? আমার কথা বোঝা গেছে কি? তাহলে ইয়েস, আমি ইয়েস করব কি, নেইদার 1 nor 2 অপশন নাম্বার। প্রত্যেকটা জায়গা আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ হয়ে বলে যাচ্ছি, এবং নতুন একটা ট্রিক তোমাদের শেখাচ্ছি যে কি পয়েন্ট গুলো চেনো, কোন কোন পয়েন্টের উপর ভিত্তি করে কোন কোন পয়েন্ট হচ্ছে। এই কি পয়েন্ট যদি তুমি চিনে যাও, পরীক্ষা হলে কেউ তোমাকে আটকাতে পারবে না এই কঠিন গুলো থেকে। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটিকে লাইক করে ভিডিওগুলোকে শেয়ার করে বন্ধুদের সাথে, তোমাদের বন্ধুরাও কিন্তু জুড়ে এত সুন্দর একটা ক্লাস দেখতে পারে শুধুমাত্র বাংলায়। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্নে কিন্তু আমরা চলে যাব। কি বলছে দেখো, বলছে বিনামূল্যে পাস সংগ্রহ করতে 21শে এপ্রিলের মধ্যে সর্বশেষ ইভেন্টের জন্য নিবন্ধন করুন। অর্থাৎ প্লিজ রেজিস্টার, রেজিস্টার করতে বলছে, নিবন্ধন মানে রেজিস্টার। বলছে বিনামূল্যে পাস সংগ্রহ করার জন্য 21শে এপ্রিলের মধ্যে সর্বশেষ ইভেন্টের জন্য নিবন্ধন করুন। তাহলে একটা মিনিট, তাহলে আমি কি বলতে পারি না, তাহলে আমি বলতে পারি যে 21শে এপ্রিল হচ্ছে আমার লাস্ট ডেট। এই কি ডেটাগুলোকেও কি পয়েন্ট বানাবে, ঠিক আছে? 21শে এপ্রিল হচ্ছে আমার লাস্ট ডেট, এবং সর্বশেষ ইভেন্টের জন্য নিবন্ধন করেন এবং বিনামূল্যে পাস কালেক্ট করতে হবে। এবং আরো একটা জিনিস দেখো, বৈধ ঠিকানা প্রমাণ ছাড়া পাস ইস্যু করা হবে না। পাসেস উইল বি নট বি ইস্যুড উইথাউট ভ্যালিড অ্যাড্রেস প্রুফ। এবার ভ্যালিড অ্যাড্রেস প্রুফ মানে এখানে কিন্তু তোমার আধার কার্ড, ভোটার কার্ড বা ইত্যাদি প্রভৃতি সম্পর্কে কোনো কথা বলা হয়নি। কি বললাম বোঝা গেল? দেখো, ভোটার আইডি কার্ড একটি বৈধ ঠিকানা প্রমাণ, এটা কি কোথাও তিনি অ্যাজিউম করেছেন? তিনি বলেছেন ভ্যালিড আইডি মানে ভ্যালিড ঠিকানা প্রমাণ। সেটা ভোটার আইডি কার্ড হবে কি আধার কার্ড হবে কি কি হবে, তিনি কিন্তু তার মাথায় কিন্তু এটা আসেনি, টোটালি আসেনি। তার মাথায় এসেছে কি 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 এসেছে বোঝো, তার মাথায় এটা এসেছে লাস্ট ডেটটা, মাথায় এসেছে লাস্ট ডেটটা এসেছে বলে তিনি লাস্ট ডেটটা বলছেন। তার মাথায় এসেছে যে বিনামূল্যে পাস সংগ্রহ হবে, পাস কেনা আবার কোনো ব্যাপার নেই, এবং পাস কিনতে গেলে বৈধ একটা অ্যাড্রেস প্রুফ নিয়ে যেতে হবে, 21শে এপ্রিলের মধ্যে যেতে হবে, এবং তারপরে বিনামূল্যে পাস সংগ্রহ করতে হবে। এই তিনটে কথা তার মাথায় এসেছে। এই তিনটে কথার সঙ্গে রিলেটেড যা কিছু অনুমান আমরা বলবো, এর বাইরে আমি কিছু বলবো না। আগে পয়েন্ট গুলো বুঝতে হবে তোমাদের, বিবৃতির মধ্যে কিন্তু সমস্ত পয়েন্ট লুকিয়ে থাকে। এই বিবৃতি যদি পয়েন্ট তুমি খুঁজে পাও, যেটা আমি তোমাদের পয়েন্ট গুলো খোঁজা শেখাচ্ছি, তাহলেই কিন্তু তুমি পেয়ে যাবে। সাধারণত এরকম পয়েন্ট খোঁজা কেউ শেখায় না তোমাকে, তাই বিবৃতির মধ্যে পয়েন্ট গুলো তোমাকে খুঁজতে হবে। বুঝতে পেরেছো? তো এখানে ভোটার আই কার্ড সম্পর্কে কোনো তথ্য আমি পাচ্ছি না, ফলে কেটে দাও। ভেনুতে পাস কেনা যাবে, কোথাও কি লেখা রয়েছে ভাই? ভেনুতে পাস কেনা যাবে কোথাও কি? পাসেস ক্যান বি পারচেজ এট দ্য ভেনু, কোথাও আমার মাথায় এটা আসেনি। আমার মাথায় এসেছে বিনামূল্যে পাস সংগ্রহ করতে হবে, 21শে এপ্রিলের মধ্যে যেতে হবে, একটা ভ্যালিড আইডি প্রুফ নিয়ে, ভ্যালিড একটা অ্যাড্রেস প্রুফ। তো এখানে কিন্তু কোনো অ্যাজাম্পশনই আমার বিবৃতির সঙ্গে মিলছে না, তাই আমি বলবো নেইদার 1 or nor 2 ইমপ্লিসিট, অর্থাৎ কোনোটাই এখানে ইমপ্লিসিট হচ্ছে না। অপশন নাম্বার সি উইল বি ইওর রাইট অ্যান্সার। প্রত্যেকে বোঝাতে পেরেছি? বলবে নেক্সট আমরা চলে যাব 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলো কি হবে বলো। বলেছে, ভালো করে বুঝবে, বলেছে যে প্রদত্ত বিবৃতি বিবেচনা করুন প্রদত্ত অনুসারে কোনটা। শীতকালে রাতে আকাশ খুব পরিষ্কার থাকে, একজন বলছেন যে শীতকালে রাতে আকাশ খুব পরিষ্কার থাকে, এটা তিনি মেনে নিয়েছেন। এবার দেখো,
শীতকালে কখনো কখনো বৃষ্টি হয়, শীতকালে মেঘলা থাকে, ইত্যাদি প্রভৃতি অনেক বাস্তবতা রয়েছে। কিন্তু যিনি বলছেন শীতকালে আকাশ খুব পরিষ্কার থাকে, এই মুহূর্তে দাঁড়িয়ে তার মাথায় কি এসেছে সেটা তুমি ভাবো। মনে করো একটা মুহূর্তে আমি বলছি যে প্রেম করা সব থেকে ভালো, একটা লোক বলছে। তো যদি একটা লোক বলে প্রেম করা সব থেকে ভালো জিনিস, তাহলে তার মাথায় নিশ্চয়ই তার প্রেমিকাকে নিয়ে একটা স্যাটিসফ্যাকশন রয়েছে, বা তার মাথায় নিশ্চয়ই প্রেম সম্পর্কে কোনো ভালো জিনিস ঘুরছে, তাই তিনি এই সম্পর্কে কথাটা বলেছেন। এবার তিনি অন্য সময়ে পুরো উল্টো কথা বলতে পারেন, কিন্তু ওই সময় যেহেতু তিনি ওই কথাটা বলেছেন, তার মানে তার মাথায় ওই রিলেটেড কিছু ভালো কথা ঘুরেছে। তো ওইটার রেসপেক্টে আমি ঠিক বা ভুল করব, বাস্তবতার সঙ্গে আমি এখানে কোনো কিছু মেলাবো না, বা রিয়েলিটিতে কি হবে সেটা সম্পর্কে আমি কোনো তথ্য এখানে প্রকাশ করব। কথা বুঝতে পেরেছো? এবার বলেছে শীতকালে রাতে আকাশ খুব পরিষ্কার থাকে, ডিউরিং উইন্টার দ্য স্কাই ইজ ভেরি ক্লিয়ার অ্যাট নাইট। বলেছে শীতের প্রথম দিকে সূর্য অস্ত যায়। ভাই শীতের প্রথম দিকে মানে দ্য সান সেটস আর্লি ইন দ্য উইন্টার মান্থ, এটা তো এর সঙ্গে বিবৃতির কি মিল আছে? মানে এটা তিনি ভাবতে যাবেন কেন? হ্যাঁ, এটা তিনি ভাবতে পারেন যে শীতকালে বৃষ্টি হয় না, এটা এটা ভাবতে পারেন, তাই তিনি হয়তো বলছেন শীতকালে আকাশ খুব পরিষ্কার থাকে। বা এটাও তিনি বলতে পারেন যে শীতকালের আকাশে আমরা সমস্ত জ্যোৎস্না দেখতে পাই, তখন আমি এগুলো ঠিক বলতাম। কেন? কারণ আকাশ খুব পরিষ্কার থাকে বলেই তিনি জ্যোৎস্না দেখতে পান। কথাটা বোঝো? কিন্তু তাহলে এটা পুরোপুরি কন্ট্রাডিক্ট করছে, বা এর সঙ্গে কোনো ম্যাচ খাচ্ছে না তার অ্যাজাম্পশনের সঙ্গে। শীতকালে বৃষ্টি হয়, ডিউরিং উইন্টার ইট ইভেন, দেখো শীতকালে বৃষ্টি হতে পারে, কিন্তু তিনি ওই মুহূর্তে ভাবছেন যে শীতকালে কোনো বৃষ্টি হয় না এবং শীতকালে আকাশ পরিষ্কার থাকে। এবং যেহেতু তিনি ওই মুহূর্তে দাঁড়িয়ে এটা বললেন যে শীতকালে আকাশ খুব পরিষ্কার থাকে, তাহলে তিনি এটা অ্যাজুম করেছেন যে শীতকালে কোনো বৃষ্টি হয় না। ডু ইউ গেট মাই পয়েন্ট? শীতকালে কোনো বৃষ্টি হয় না এটা তিনি অ্যাজুম করেই কথাটা বলেছেন যে শীতকালে এমনকি বৃষ্টি হয়, মানে শীতকালে বৃষ্টি হয় না বলেই তিনি বলেছেন রাতে আকাশ খুব পরিষ্কার, কিন্তু এখানে বলেছে শীতকালে বৃষ্টি, তাহলে এটাও ভুল। অর্থাৎ এখানেও কিন্তু আমরা বলবো যে কোনো অপশনটাই কিন্তু মিলছে না, ওটা নেইদার অ্যাজাম্পশন 1 অর নর 2 ইজ। ক্লিয়ার করতে পেরেছি 8 নম্বর? ক্লিয়ার করতে পেরেছি কি 8 নম্বর? তুমি বলছো ইয়েস স্যার। এবার আমরা চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্ন। বুঝবে ভালো, ভালো করে বুঝবে। আমি বুঝিয়ে বুঝে যাচ্ছি, আশা করি কারোর কোনো সমস্যা হচ্ছে না। যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবে। ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, যাতে এরকম ক্লাস রিজনিং, ম্যাথ, জিকে প্রত্যেকটা ক্লাস আমি আস্তে আস্তে নিয়ে আসতে পারি তোমাদের জন্য। বলছে অতিরিক্ত চকোলেট খেলে দাঁতে ক্ষয় হতে পারে। তার মানে এটা আমি বুঝতে পারছি যে চকোলেট খাওয়ার ফলে কি হয়, দাঁতে ক্ষয় হয়। যিনি এই কথাটা বলছেন তিনি ধরেই নিয়েছেন যে চকোলেট খেলে দাঁতে ক্ষয় হয়। এবার অনুমান, চকোলেট চিনি বেশি থাকে যার ফলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। এবার দেখো এইটা নিয়ে অনেকের মধ্যে দো চলাচল ঘটতে পারে, এইটা নিয়ে অনেকের মধ্যে দো চলাচল ঘটতে পারে, এবং অনেকের মনে হতে পারে এটা সঠিক, অনেকের মনে হতে পারে এটা ভুল। আমি বলছি তোমার, অতিরিক্ত চকোলেট খেলে দাঁতে ক্ষয় হয়, তার মানে দাঁত ক্ষয় কে করে? দাঁত ক্ষয় ব্যাকটেরিয়া করে। তার মানে চকোলেটে চিনি বেশি থাকে যার ফলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় এবং তার ফলে দাঁতে ক্ষয় হয়। এই অনুমানটা 80% কারেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে বলবে যে ডেটা দিয়েছে, এই ডেটা কি আদৌ তার মাথায় এসেছে? হ্যাঁ, ডেটা মাথায় আসলে সেই কথাটা বলতে পারে, এই ডেটাটা মাথায় আসলে সেই কথাটা বলতে পারে। অর্থাৎ 90% কেসে আমি এটাকে ট্রু বলে মানবো। কিছু কিছু বিবৃতি এবং অ্যাজাম্পশন একটু কন্ট্রোভার্সিয়াল থাকে, ডেফিনেটলি থাকে, এবং যখন তোমাদের কোর্স অফ অ্যাকশন পড়াবো সেখানে আরো কন্ট্রোভার্সিয়াল টপিক পাবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে 90% কেসেসে আমি কিন্তু অপশন নাম্বার মানে অনুমান নাম্বার 1টাকে ঠিক করবো। কারণ কি, একজন কথক বলছেন যে অতিরিক্ত চকোলেট খেলে দাঁতের ক্ষয় হয়, তার মানে তিনি এটা ধরে নিয়েছেন যে চকোলেটে এমন কিছু ক্ষতিকর পদার্থ রয়েছে যেটা দাঁতে ব্যাকটেরিয়া আক্রমণ করে। তো সেটা ধরে নিলাম যে সুগার, যার ফলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। এটাকে আমি কিন্তু ঠিক করতে পারি। দিনে 2বার ব্রাশ করলে দাঁত মজবুত থাকে না, এইটা কিন্তু আমি করবো না। কারণ দিনে, এটা কিন্তু তিনি কিওরের কথা বলছেন, এটা তিনি ক্ষতির কথা ভাবছেন। আর ক্ষতির কথা ভাবছেন মানে কিওরের কথা ভেবেছেন কি ভাবছেন না সেই সম্পর্কে আমার কোনো জানা নেই, অনুমান নেই। তবে হ্যাঁ, এইটুকু অনুমান করতে পারছি যে তিনি এই কথাটা যখন দিয়েছেন বিবৃতিটা, তাহলে তিনি চকোলেটের ক্ষতিকর দিক সম্পর্কে অনেকটা ভেবেছেন, বা চকোলেটের ক্ষতিকর দিক সম্পর্কে অনেকটা তিনি বিষয়টা বুঝেছেন বলেই তিনি এই কথাটা বলেছেন। আমার কথা ক্লিয়ার হলো? তার মানে এখানে কি হয়ে যাবে, অনলি অ্যাজাম্পশন 1 ইমপ্লিসিট, অনলি অ্যাজাম্পশন 1 ইমপ্লিসিট, অপশন নাম্বার। ভেরি গুড। 10 নম্বর প্রশ্ন বলছে কি, দেখো চিলড্রেন বিলো দা এজ অফ 5 ইয়ার্স, 5 বছরের কম বয়সী শিশুদের দিনে খুব বেশি স্ক্রিন টাইম দেওয়া উচিত নয়। দেখো এখানে কিছু কিছু কি টার্ম আমি ইউজ করব।
প্রথম কথা হচ্ছে 5 বছরের কম বয়সী শিশু, এটা ডেফিনেটলি মেনশন করে দেওয়া রয়েছে। খুব বেশি স্ক্রিনে মানে খুব বেশি মানে বলছে যে একটু যদি কম দেয় তাহলে কিন্তু তেমন কিছু হবে না, এটাও তা কিন্তু মিন করতে চাইছে। টাইম দেওয়া উচিত নয় বলেছে। অনুমান অ্যাজাম্পশন, অর্থাৎ কোন অ্যাজাম্পশনের ভিত্তিতে তিনি এই কথাটা বলেছেন সেটা আমরা দেখবো। বলছে বাড়ন্ত শিশুদের জন্য 5 বছরের কম বয়সী মানে বাড়ন্ত শিশু, এটা আমরা বলতে পারি। টু মাচ স্ক্রিন টাইম চিলড্রেন উইল এফেক্ট দেম অ্যাডভার্সলি। গ্রোয়িং চিলড্রেন মানে ঠিক আছে, বাড়ন্ত শিশু মানে ঠিক কথাই বলেছে। বাড়ন্ত শিশুদের জন্য খুব বেশি স্ক্রিন টাইম তাদের উপর বিরূপ প্রভাব ফেলে, একদম ডাইরেক্টলি কিন্তু আমার যে বিবৃতি তার সঙ্গে অ্যাজাম্পশনটা ম্যাচ করছে। আর যখন ডাইরেক্টলি ম্যাচ করবে এটাকে আমরা ডেফিনেটলি কারেক্ট বলে ধরে নেব। খুব বেশি স্ক্রিন টাইম বলেছে, এখানে খুব বেশি বলেছে, বিরূপ প্রভাব ফেলবে, একদম ঠিক। কারণ কি উচিত নয় মানে কি, তিনি এটা অ্যাজুম করছেন যে বিরূপ প্রভাব ফেলবে, তাই বলেছেন যে উচিত নয়, একদম ঠিক কথা। 2 নম্বর বলছে সীমিত স্ক্রিন টাইম 5 বছরের কম বয়সী শিশুদের জন্য ক্ষতিকর নয়। দেখো ভালো করে কথা বলো, যদি তিনি এটা ভাবতেন যে টোটাল স্ক্রিন টাইমটা মানে 5 বছরের কম বয়সী শিশুদের স্ক্রিনে নজর দেওয়াই উচিত নয়, তখন তিনি এখানে খুব বেশি কথাটা ব্যবহার করতেন। আগে জিনিসটা বোঝো, অনেকে এই 2 নম্বরটাকে ভুল করবে, কিন্তু কেন ভুল হবে না সেটাকে বোঝো। এখানে খুব বেশি কথা টার্মটা ইউজ করতো না যিনি কথক রয়েছেন। যদি এখানে শুধু বলা থাকতো যে 5 বছরের কম বয়সী শিশুদের স্ক্রিনে টাইম দেওয়া উচিত নয়, তখন আমি স্টেটমেন্ট অ্যাজাম্পশন নাম্বার 2টাকে ভুল বলতাম। কিন্তু যেহেতু তিনি খুব বেশি টার্মটাকে ইউজ করে ফেলেছেন, তার মানে একটু যদি কম টাইম দেয় তাহলে সেটা ক্ষতিকর হবে না, তিনি এটা অ্যাজুম করেই বলছেন যে খুব বেশি টাইম দেওয়া উচিত নয়। অর্থাৎ আমরা এখানে কিন্তু অ্যাজাম্পশন নাম্বার 2টাকেও সঠিক করব, যেহেতু এখানে সীমিত আর এখানে খুব বেশি উভয়ের সঙ্গে কিন্তু ম্যাচ করছে। এখানে খুব বেশি, এখানে সীমিত, অর্থাৎ খুব বেশি নিচে। খুব বেশির ওপরে গেলে ক্ষতি, আর খুব বেশি নিচে থাকলে অতটাও ক্ষতিকর নয়। ওকে, টার্ম গুলো বুঝতে পারছো? কি টার্ম বুঝতে পারলে তুমি কিন্তু এগিয়ে যাবে। কি টার্ম গুলো তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি, এটাই ট্রিক্স। এখানে জিনিসটা লজিক্যাল, বাট ট্রিক্সে আমি বোঝানোর চেষ্টা করছি কি টার্ম গুলো তোমাদের আমি বোঝাচ্ছি। অর্থাৎ এখানে কি হয়ে যাবে, বোথ ইমপ্লিসিট অপশন নাম্বার। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। ক্লাসটা হয়তো একটু বড় হচ্ছে, যাদের মনে হচ্ছে যে তোমরা পারছো স্কিপ করে করে যেতে পারো, আর যারা কিছুই বোঝো না এই চ্যাপ্টারে তাদের বলছি একটুখানিও স্কিপ করবে না, পুরো একদম নর্মাল স্পিডেই তুমি দেখবে। নেক্সট দেখো, বিদ্যুৎ বোর্ড, ভালো প্রশ্ন, এটা খুবই ভালো প্রশ্ন। বিদ্যুৎ বোর্ড বাড়ি বাড়ি গিয়ে বিল আদায় করা শুরু করেছে। বিদ্যুৎ বোর্ড অর্থাৎ আমাদের যে ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে বাড়ি বাড়ি গিয়ে বিল আদায় করা শুরু করে। অনুমান কি? বিদ্যুৎ বোর্ড বাড়ি বাড়ি যাওয়াকে বিল সংগ্রহের একটি কার্যকর উপায় বলে মনে করে। একদম ঠিক। তুমি এখন বিদ্যুৎ বোর্ডের একজন আধিকারিক বা বিদ্যুৎ বোর্ডের একদম হেড হয়ে তুমি নিজেকে কল্পনা করো, বা বিদ্যুৎ বোর্ডের হেডের মতো করে চিন্তা করো। ওনারা ওটাকে কার্যকর উপায় বা কস্ট এফেক্টিভ উপায় বলে মনে করেছেন বলেই তো ওনারা বাড়ি বাড়ি গিয়ে বিল সংগ্রহ করে। যদি ওই ডিপার্টমেন্ট বা যে কোনো সরকারি ডিপার্টমেন্ট একটা বিষয়কে কার্যকর বলে মনে করে, তবেই কিন্তু তারা ওই কার্যটা সম্পন্ন করে। এটা তোমাকে মনে রাখতে হবে। কার্যটা ভুল কি সঠিক আমার সেটা জানা কর্তব্য নয়। ওনারা সঠিক মনে করছেন বা ওনারা অনুমান করছেন, ওনারা অ্যাজাম্পশন করছেন, তাই ওনারা বিবৃতিটা দিয়েছেন বা তাই ওনারা বিবৃতির রেসপেক্টে কাজটা করেছেন। বিদ্যুৎ বোর্ড বিল আদায় মনোযোগ বাড়িয়েছে। দেখো এইটাকেও আমরা কিন্তু সঠিক বলবো। কেন সঠিক বলবো? কারণ যেহেতু বাড়ি বাড়ি গিয়ে আদায় করছে, তার মানে দ্য ইলেকট্রিসিটি বোর্ড ইনক্রিজ ইটস ফোকাস অন কালেক্টিং বিলস। অর্থাৎ এটাকে তারা এফেক্টিভ বলেও মনে করছে এবং বাড়ি বাড়ি বিল আদায়ও তারা মনোযোগও বাড়িয়েছে, এবং মনোযোগ বাড়িয়েছে বলেই তারা বাড়ি বাড়ি গিয়ে বিল আদায় করছে। ভালো করে বোঝো, মনোযোগ বাড়িয়েছে বলেই তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বিল আদায় করছে। ফলে এই যে স্টেটমেন্টটা বিবৃতি থেকে আমরা পূর্ব অনুমান করতে পারছি, এক তো মনোযোগ বাড়িয়েছে, আর দুই এটাকে তারা কার্যকর বলে মনে করছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা বোথ ইমপ্লিসিট বলে বলে বলবো। ওকে, এনটিপিসি তে এসেছে একদম তোমাদের শিফট 1 স্টেজ ফার্স্ট। চলো নেক্সট প্রশ্ন, বিবৃতি এবং অনুমান। আচ্ছা এইটা তোমাদের আমি একটু হোমওয়ার্ক দেবো, ইচ্ছে করেই দেবো। এটা কত নম্বর প্রশ্ন গেল? 12 নম্বর প্রশ্ন। 12 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা প্রত্যেকে হোমওয়ার্ক করে জানাবে। এই যে এখানে অপশনস গুলো লেখা রয়েছে, হয় অপশনস অথবা জানাবে অনলি 1 ফলো, অনলি 2 ফলো, যে কোনো একটা কমেন্ট করবে, প্রত্যেকের জন্য বলবো, ঠিক আছে? আর ক্লাসটি কেমন লাগলো জানাবে। নেক্সট 13 নম্বর প্রশ্ন বলছে, দেখো সেই আবার ট্রাফিক নিয়মের বিষয়টা এখানে বলছে। 13 নম্বর প্রশ্নে সেই যে ট্রাফিক নিয়মের যেটা বলেছিল সেটাই বলছে। ট্রাফিক নিয়ম না মানলে জরিমানা করা হবে, এটা বলেছে, একই না? তো ট্রাফিক নিয়ম না মানলে জরিমানা করা হবে, এটা হচ্ছে অনুমান, এই সরি এটা হচ্ছে বিবৃতি।
তাহলে এই যে বিবৃতিটা বলা হয়েছে বা যিনি বলেছেন বা কোন একটা পুলিশ বলেছে, তার অনুমান কি কি রয়েছে? জরিমানা এড়াতে লোকেরা নিয়ম মেনে চলতে শুরু করতে পারে, ট্রাফিক নিয়ম মানুষ। দেখো এখানে একটা কথা বলা হয়েছে, আমাকে শুধু বলা হয়েছে যে ট্রাফিক নিয়ম না মানলে জরিমানা করা হবে। আমি যে এই যে একদম প্রথমে বলেছিলাম, মনে করো যে এখানে বর্জ্য ফেলিবেন না, তার মানে ওখানে লোকে বর্জ্য ফেলে, এবং আমি এটা ধরে নিয়েছি যে এই লেখাটা থাকলে লোকে আর হয়তো ফেলবে না। তার মানে এখানেও দেখো ট্রাফিক নিয়ম না মানলে জরিমানা করা হবে, অর্থাৎ ওটা তারা ধরেই নিচ্ছে যে জরিমানার ভয়ে লোকে ট্রাফিক নিয়ম মেনে চলবে, এবং তার জন্যই জরিমানার ব্যবস্থাটা করা হয়েছে। কারণ ডিপার্টমেন্ট বা সরকার বা ট্রাফিক গার্ড এটা ধরে নিচ্ছে যে জরিমানা করা হলে এরা নিয়ম মানবে বেশি করে, এটা একদম ঠিক। কিন্তু ট্রাফিক নিয়ম মানুষের নিরাপত্তার জন্য, হয়তো এটা বাস্তবে ঠিক, কিন্তু আমি কি এটা মাথায় ধরেছি? আমি তো জরিমানা বিষয়ক ব্যাপারটা ধরেছি, আমার ট্রাফিক নিয়ম মানুষের নিরাপত্তার জন্য এটা তো আমি ধরিনি। আগের স্টেটমেন্টটা বলার বোঝো বিষয়টা, ওখানে বলেছিল যে তুমি যদি সাইড ধরে গাড়ি চালাও বা একটা নির্দিষ্ট সাইডে গাড়ি চালাও তখন তোমার কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না, অর্থাৎ সেখানে কিন্তু নিরাপত্তা মানে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বা তুমি ভালোভাবে যেতে পারবে, এগুলো কিন্তু তোমাদের নিরাপত্তা বিষয়ের উপর বলা রয়েছে। কিন্তু এখানে কি নিরাপত্তা বিষয়ের উপর কিছু বলা রয়েছে? নেয়নি তো। এখানে ট্রাফিক আইন না মানলে জরিমানা করাবে এটা সম্পর্কে বলা রয়েছে, তো সেই সম্পর্কে আমার মাথায় অ্যাজাম্পশন এসছে। তো সঠিক উত্তর হবে এইটা, অর্থাৎ অনলি ওয়ান অ্যাজাম্পশন। ওকে, নেক্সট 14 নম্বর কি বলছে দেখো, একদম তোমাদের লেটেস্ট প্রশ্ন দেখতেই পাচ্ছ, এনটিপিসি তে এই ধরনের প্রশ্ন প্রচুর আসে, প্লাস তোমাদের টেকনিশিয়ান গ্রুপ ডি প্রত্যেকটাতে আসে। আচ্ছা এনটিপিসি কিন্তু ফান্ডামেন্টাল ব্যাচ চলছে, হ্যাঁ, ওখানে যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো। এর থেকেও বেটার বেটার জিআই করানো হবে, ম্যাথ করানো হচ্ছে, অ্যাডভান্স ম্যাথ প্লাস সায়েন্স তো আমার কোর্স হেভি অ্যাপ্রোপ্রিয়েট, প্লাস জিকে এর একজন নতুন ম্যাম আসছে তোমাদের সামনে, আসবেন কিছুদিন পর, তিনিও তোমাদের করাবেন। অনেক কৃষক জৈব চাষ করছেন, মনে করো এটা একজন কৃষি আধিকারিক বা কেউ একজন যিনি কৃষক নিজেও, তিনিও এই কথাটা বলছেন। তো তার মাথায় কি চলছে? জৈব চাষ করা সহজ? সহজ কঠিন এটা তো বলেনি, কিন্তু মনে রাখতে হবে অনেক কৃষক যেহেতু জৈব চাষ করছেন, তার মানে জৈব চাষটা এফেক্টিভ। সহজ কঠিন আলাদা ব্যাপার, করছে মানে যে সহজ তা নয়, করছে মানে এফেক্টিভ। হয়তো কঠিন কিন্তু সেটা এফেক্টিভ বা তার ফলটা ফ্রুটফুল, তাই করছেন। তাহলে জৈব চাষ করা সহজ বা কঠিনটা তার মাথায় নেই। জৈব চাষ কৃষকদের জন্য বেশি উপকারী, তার জন্য অনেকে জৈব চাষ করছেন, তার মাথায় উপকারী কথাটা এসেছে, তার জন্য তিনি অনেকে করছেন, এটা তিনি বলতে পারেন। ওকে, তাহলে শুধুমাত্র অনলি অপশন নাম্বার অনলি অ্যাজাম্পশন টু ইমপ্লিসিট, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ কারেক্ট। বোঝাতে পেরেছি আমি, ক্লিয়ার করতে পেরেছি আমি? ইয়েস অর নো তুমি বলো। এটা কত নম্বর প্রশ্ন গেল? 15 নম্বর প্রশ্ন আসছে। পরের মাস থেকে আপনার আয় যাই হোক না কেন, কেন সবাইকে আয়কর দিতে হবে, এটা কে বলছে? সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়। অর্থাৎ আপনার আয় যাই হোক না কেন আপনাকে আয়কর দিতেই হবে, আপনার আয় যাই হোক না কেন। ভালো করে বুঝবে, এইখানে একটু দাগ দাও, আপনারও যাই হোক না কেন, যাই হোক না কেন মানে কোন রকম স্ল্যাবের কথা এখানে বলছে না। এবার অনুমান কি? অনুমান ব্যাপারটা এটা একজন বললো, সরকারি বিজ্ঞপ্তিতে বললো, এবং বিজ্ঞপ্তির রেসপেক্টে একটা অনুমান করা হচ্ছে কি, বা সরকার কি অনুমান করে এই বিজ্ঞপ্তি জারি করেছে? সরকারের কোষাগারের তহবিল কম হচ্ছে, সরকারের কোষাগারের তহবিল কম হচ্ছে বলে যে আয়কর দিতে হবে, এটা কিন্তু তার কোনো মানে নেই। বা দেশের মানুষ ধনী হয়েছে বলে যে দিতে হবে, এটাও তার কোনো মানে নেই। অর্থাৎ দুটোর কোনোটাই আমি অ্যাজাম্পশনে পাচ্ছি না। এটা বলা হয়েছে সরকার পরের মাস থেকে আপনাদের আয় যাই হোক না কেন। যদি বলতো দেশের মানুষ ধনী হচ্ছে, তখন কিন্তু এখানে বলা থাকতো না আয় যাই হোক না কেন। ভালো করে বোঝো কোন কোন কি টার্ম গুলো রেসপেক্টে তুমি একটা বিষয়কে বলতে পারো, সেটা তুমি বলতে পারো। এবং মনে রাখবে, সরকারের যদি তহবিল কম হয় তাহলে তারা আরো অনেক ভাবে জিনিসটাকে মেজার করতে পারতো। তহবিলের কথাটা তো এখানে আসছে না, বা তহবিলের কথা তো সরাসরি আসছে না। কিন্তু এইটা ভুল করতে গেলে তুমি দেখো এখানে একটা পাচ্ছ, আপনার আয় যাই হোক না কেন, এটা তো টোটালি নেই, এইটা তো টোটালি নেই, এটা তো টোটালি রং। পরেরটা দেশের মানুষ ধনী হয়েছে কেন হবে না, তাহলে আয় যাই হোক না কেন কথাটা বলতো না, এখানে স্ল্যাব বলতো, বা এখানে বলতো দেশের ধনী মানুষদের বেশি পরিমাণ আয়কর দিতে হবে কোনো ছাড়ের। কথাটা বোঝা গেছে কি? তাহলে এখানে হচ্ছে নেইদার ওয়ান অর নর টু ইমপ্লিমেন্ট। প্রত্যেকটা জায়গাতে আমি তোমাকে কি পয়েন্ট ধরানো শেখালাম যেটা তুমি পরীক্ষায় ইমপ্লিমেন্ট করতে পারবে। লাস্ট একটা প্রশ্ন রয়েছে 16 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, আমাদের স্কিমগুলিতে বিনিয়োগ করুন এবং আপনার অর্থ দ্বিগুণ করুন। একটা ভালো একটা বিপণন নির্বাহীর বিবৃতি। দেখো ভালো একটা জিনিস বোঝো, এখানে একটা জিনিস বুঝবে, এখানে বাস্তবে কি হবে
সেটা কিন্তু ব্যাপার না। আর অ্যাজাম্পশন করছে কে? তোমাকে এটা বলেছে, তুমি অ্যাজাম্পশন করছো না। যিনি এই বিবৃতিটা দিয়েছেন, যে সংস্থা বা যে মার্কেটিং এক্সিকিউটিভ ইনি বিবৃতিটা দিয়েছেন, তারা কি ভাবছে, তাদের রেসপেক্টে তোমাকে ভাবতে হবে। আমাদের স্কিমগুলিতে বিনিয়োগ করুন এবং আপনার অর্থ দ্বিগুণ করুন। তার মানে এটা তারা ভেবে এটা দিয়েছেন যে লোকেরা তাদের আয় বাড়াতে তাদের সঞ্চয় বিনিয়োগ করতে চান। বিবৃতি একটি দ্য স্টেটমেন্ট ইজ এন আনরিয়েলিস্টিক অ্যাসুরেন্স, এটা তাদের মাথায় আসেনি। তাদের মাথায়, হ্যাঁ বাস্তবে হয়তো আনরিয়েলিস্টিক হতে পারে, কিন্তু আমি তো বাস্তবটা শুনবো না। আমার মাথায় এটা এলো যে লোকেরা প্রচুর আয় বাড়াতে চায়, আয় সঞ্চয় করতে চায়, বিনিয়োগ করতে চায়। তার জন্যই আমি কি করব, এরকম একটা অ্যাড চালাবো যাতে তারা কি করতে চায় না, সঞ্চয় করতে পারে। অর্থাৎ অনুমান ওয়ানটা কিন্তু আমার সঠিক নয়, অনুমান ওয়ান সঠিক নয়, অনুমান টু কিন্তু সঠিক। আগে ভালো করে বিষয়টা বোঝো। মনে করো আমি একটা অ্যাড তোমাদের দিচ্ছি যে আমার কোর্সে তোমরা জয়েন করো, তাহলে কি হবে না, আমি পুরো সিলেবাসটা তোমাদের সম্পূর্ণভাবে শেষ করব। তার মানে প্রথমে যখন আমি অ্যাডটা রান করছি, তখন কি আমি এটা ভেবে রান করছি যে আমি তোমাদের পুরো সিলেবাস শেষ করব না? আমি তোমাদের পুরো সিলেবাস শেষ করবো এটা ভেবে এই অ্যাডটা দিচ্ছি যে লোকেরা কোচিং এর জন্য বা ছাত্রছাত্রীরা কোচিং এর জন্য টিউশন খুঁজছেন, এবং আমি যদি অ্যাডটা রান করি তাহলে আমার এখানেও কিছু ছাত্রছাত্রী ভর্তি হবে। যদি আমি এটা ভাবতাম যে এইখানে আমার কোনো প্রফিট নেই, এইখানে কোনো ছাত্রছাত্রী আমার কোর্সে ভর্তি হবে না, তাহলে কি আমি ওই অ্যাডটা দিতাম যে আমার এই ভিক্টরি এডুকেশনে এই কোর্স রয়েছে, এইখানে তোমরা অ্যাডমিশন? কখনোই দিতাম। অর্থাৎ কোথাও আমার মাথায় এটা চলছে, আমি অ্যাজাম্পশন করে নিয়েছি, ধরে নিয়েছি যে আমার এখানে ছাত্রছাত্রীরা ভর্তি হবে, আমার কোর্স কোয়ালিটি, তার মানে আমি অ্যাডটা রান করলে আমার এখানে ছাত্রছাত্রীরা ভর্তি হবে, বা বাজারে মার্কেটে একটা রেলওয়ে জবের জন্য একটা কোর্সের চাহিদা রয়েছে, যে চাহিদাটা আমি ফুলফিল করতে সক্ষম। আমি নিজেকে সক্ষম ভাবছি বলেই আমি সেটা বলছি। আমি অ্যাজিউম করছি আমি সক্ষম, বাস্তবে আমি সক্ষম কিনা সেটা আলাদা ইস্যু, কিন্তু আমি ধরে নিচ্ছি আমি সক্ষম, আমি অ্যাজিউম করছি আমি সক্ষম। আর আমার অ্যাজাম্পশনের ভিত্তিতে আমি স্টেটমেন্ট বলছি, আর আমার অ্যাজাম্পশনটা কি ওই স্টেটমেন্টটা পড়ে আমার অ্যাজাম্পশনটা কি সেটা তোমাকে বুঝতে হবে এবং তোমাকে অ্যান্সার করতে হবে। স্টেটমেন্ট পড়বে আর পূর্বের অ্যাজাম্পশন চিন্তা করবে, পরেরটা না, পূর্বেরটা। কনক্লুশনে কি পেতাম, বিবৃতি, আর কনক্লুশনে কি আসতে পারে সেটা পড়ে বুঝতাম না। এখানে উল্টোটা, আগে ভাবা হয়েছে পরে এটা হচ্ছে। অর্থাৎ অ্যাজাম্পশনটা পাস্ট আর স্টেটমেন্টটা হচ্ছে প্রেজেন্ট, অ্যাট ইনস্ট্যান্ট টাইম, অর্থাৎ ওই টাইমে। কথাটা বোঝাতে পেরেছি? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি প্রত্যেকের ক্লাসটাকে ভালো লেগেছে। যদি তোমরা আমাদের এনটিপিসি স্পেশাল ব্যাচ কিন্তু অলরেডি চলছে, অর্থাৎ এনটিপিসি কম্বাইন্ড ব্যাচ অলরেডি চলছে, আর নতুন একটা ব্যাচ কিন্তু আমাদের কিছুদিন পর শুরু হবে, অর্থাৎ ডিসেম্বর থেকে কিন্তু আমাদের নতুন একটা ব্যাচ শুরু হবে। যারা অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো। মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন কমন এবং পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন আসবে, প্রত্যেকটা বোঝানোর দায়িত্ব সম্পূর্ণ আমার, তোমার দায়িত্ব আমার। এই দায়িত্ব আমি কতটা পূরণ করেছি 29 নভেম্বরের পর তোমাদের জানাবো, যে আমাদের এখানকার যারা এএলপি সিবিটি 1 এর স্টুডেন্ট ছিল তারা কতটা বেটার স্কোর করেছে ভিক্টরি এডুকেশন থেকে পাবে, এবং যখন ফুল রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে 100+ সিলেকশন কিন্তু শুধুমাত্র ভিক্টরি এডুকেশন থেকে কতজন পাচ্ছে সেটা আমি তোমাদের হাতে কলমে দেখিয়ে দেবো। তাই দেরি করার আগে যারা ভর্তি হতে চাও, যারা একটা কমপ্লিট গাইডেন্স পেতে চাও, এখানে ওখানে বিচ্ছিন্ন হয়ে না থেকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ম্যাথ, জিআই, এই প্রত্যেকটা জায়গা আমার কাছে বুঝতে চাও, তারা ডেফিনেটলি এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ভর্তি হতে পারো। এনটিপিসির কোর্সটা চলছে, টেকনিশিয়ান গ্রুপ ডির কোর্সটা কিছুদিন পরে শুরু হবে, জাস্ট গ্রুপ ডি ভ্যাকেন্সিটা বেরোনোর কিছু। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে পরের ক্লাসে। অবশ্যই যারা ফ্রি ক্লাসগুলো দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ক্লাসটিকে লাইক করো, ফ্রি ক্লাস কিন্তু তোমাদের চলতে থাকবে সাইমultaneously। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো, দেখা হবে পরে।